সমাস শব্দটা গঠিত হয়েছে কিভাবে? প্রকৃত প্রত্যয়ের মাধ্যমে। কিভাবে? এই যেভাবে সম যোগ অস যোগ অ, এভাবে সমাস শব্দটা গঠিত হয়েছে। তাই কোশ্চেন যদি হয় সমাস শব্দটা কোন প্রত্যয়, সেক্ষেত্রে আমরা উত্তর দেব কৃত প্রত্যয়। তাহলে আমরা এখানে 3টা বা 4টা কোশ্চেন জানলাম। সমাস কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। সমাস কোন পদ? বিশেষ্য পদ। সমাস শব্দটা গঠিত হয়েছে কিভাবে? প্রকৃত প্রত্যয়ের মাধ্যমে। সমাস শব্দটা কোন প্রত্যয়? উত্তর দিব আমরা কৃত প্রত্যয়। আচ্ছা, এবার যদি বলা হয় যে সমাস কাকে বলে, তখন আমরা সবাই একটা প্রচলিত সংজ্ঞা জানি যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এটা হলো সমাসের একটা সাধারণ সংজ্ঞা। তবে আমাদের বাংলা ব্যাকরণে দুইজন বড় বড় পণ্ডিত আছে, যারা লয়ে আমরা সবাই নাচানাচি করি, টানা হেঁচড়া করি, হোরাহুরি করি। একজন শহীদুল্লাহ আর একজন সুনীতি। এরা দুইজনও কিন্তু সমাসের একটা সংজ্ঞা দিয়েছেন। শহীদুল্লাহ বলেছেন পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদকে লইয়া এক পদ করার নাম সমাস। তাহলে শহীদুল্লাহ সংজ্ঞাটা হলো পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদকে লইয়া এক পদ করার নাম সমাস। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন দুই বা ততোধিক শব্দ একত্র জুড়িয়া একটা বৃহৎ শব্দ সৃষ্টি করার নাম হলো সমাস। তাহলে আমরা দেখলাম যে ওই ঘোড়ায় গাড়ায় কথা একটাই, সেটা হলো অনেকগুলো পদ থেকে একটা পদে পরিণত হয়ে যাবে, এটার নামই সমাস। আর এই জন্যই সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। তাহলে পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন হয় সমাস শব্দের অর্থ কি, আমরা উত্তর দিব সংক্ষেপণ। একটা পড়াই আমরা পড়বো না, সংক্ষেপণ অপশনে নাও থাকতে পারে। আমরা সমাস শব্দের অর্থ জানবো 3টা। একটা হলো সংক্ষেপণ, পদের মিলন, একাধিক পদের একপদীকরণ। তাহলে আমরা সমাস শব্দের অর্থ জানলাম 3টা। একটা হলো সংক্ষেপণ, পদের মিলন, একাধিক পদের একপদীকরণ। কারণটা হলো সমাস শব্দের অর্থ কি, সংক্ষেপণ। এটা পরীক্ষার মধ্যে অনেকবার কোশ্চেন হয়েছে। যদি এরপরে আর না হয়, হইল কিন্তু অপশনে সংক্ষেপণ নাই, সেক্ষেত্রে আমরা একটু বিপদে পড়ে যাব। আর যেন আমরা বিপদে না পড়ি তার জন্য আমরা আরো 2টা পড়া শিখে নিলাম। তাহলে সমাস শব্দের বাড়তি 2টা পড়া কি? সমাস শব্দের অর্থ হলো সবাই জানে সংক্ষেপণ, আমরা আরো 2টা জানলাম। একটা হলো পদের মিলন, আর একটা হলো একাধিক পদের একপদীকরণ। একাধিক পদের একপদীকরণ। আচ্ছা, এবার আমরা সমাসের প্রকারভেদে যাব। এর আগে আমরা একটা সমাস লিখে সমাসের বৈশিষ্ট্য বা সমাসের অংশগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখুন, সভা, সাহিত্য বিষয়ক সভা শব্দটা হবে সাহিত্য সভা। দেখুন, এখানে এই যে আমরা বাক্যটা লিখলাম, এই বাক্যটার মধ্যে 2টা পার্ট আছে। এই যে একটা পার্ট, আর এখানে আরেকটা পার্ট, 2টা পার্ট। এটাকে যদি আমরা 1 ধরি, এটাকে যদি আমরা 2 ধরি, তাহলে আপনারা কি বলতে পারবেন যে এই 2টা পার্টের মধ্যে আসলে সমাস কোনটা? সমাস কোনটা? আমাকে কেউ একটু এনশিওর করবেন, সমাস কোনটা? দুই নাম্বারটা। কেন? ওই যে আমরা সংজ্ঞায় বলেছিলাম সমাস দুই বা ততোধিক পদের একপদীকরণ, পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদ একত্রে মিলিত হয়ে একটা শব্দ তৈরি হলে সেটা সমাস। তাহলে এই যে একটা শব্দ হয়েছে, এখানে সংক্ষেপণ হয়েছে, এখানে পদের মিলন ঘটেছে, এজন্য আমরা এটাকে বলছি সমাস। তাহলে আপনার জন্য পরীক্ষার মধ্যে কোশ্চেন হতে পারে সাহিত্য সভা এটা কোন সমাস, সাহিত্য সভা এটা কোন সমাস। আচ্ছা, এটা আমরা পরে আনসার করব। এবার আমরা সমাসের বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করি। এই যে প্রথমে যে আমরা একটা বাক্য লিখলাম, এই বাক্যটাকে কি বাক্য বলা হয় আমরা কিন্তু সবাই জানি। এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। কি বাক্য? কথা বলবেন, কি বাক্য বলা হয়? ব্যাস বাক্য।
আচ্ছা, এই বাক্যটা আসলে প্রকৃতপক্ষে ব্যাস বাক্য না। এই বাক্যটার প্রকৃত নাম হলো, এটা সমাস বাক্য। ব্যাস বাক্য হলো তার সমার্থক নাম, বা আমরা ওই যে সিনোনিম যেটাকে বলে থাকি। তাহলে এই বাক্যটার আরো কয়েকটা নাম আছে। এই বাক্যটার প্রথম নাম হলো সমাস বাক্য। সমাস বাক্য। এর আরেক নাম হলো ব্যাস বাক্য। ব্যাস বাক্য। এর আরেক নাম হলো বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। এর আরেক নাম বলতে পারি আমরা বৃহৎ বাক্য। বৃহৎ বাক্য। আচ্ছা, তাহলে এই বাক্যটার নাম পাইলাম আমরা চারটা। একটা হলো সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, আর একটা হলো বৃহৎ বাক্য, অথবা আপনি একে বড় বাক্য বলতে পারেন। তাহলে আমরা এই বাক্যটার নাম পাইলাম চারটা। এই বাক্যটার মধ্যে আমরা তিনটা শব্দ পেয়েছি। দেখুন, এই যে একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ। এই তিনটা শব্দই এই বাক্যটার মধ্যে সমান গুরুত্ব বহন করে। আর সমান গুরুত্ব বহন করে বিদায় এই শব্দগুলো সমান সমান শব্দ বা সমান সমান পদ। তাহলে এই শব্দগুলো বা এই পদগুলো কেমন পদ? সমান পদ। কেন? কারণ এই বাক্যটার মধ্যে এই তিনটা পদই সমান গুরুত্ব বহন করছে, এজন্য এই পদগুলোকে বলা হয় সমান সমান পদ। কিন্তু আপনি অনেকগুলো সমানকে একত্রে সমান সমান কথাটা বলতে পারবেন না। ব্যাকরণবিদরা বা গ্রামারিয়ানরা এর একটা সুন্দর নাম দিয়েছে। অনেকগুলো সমানকে একত্র করে আপনি বলতে পারেন সমসমান। এর মানেটাই হলো সমান সমান। তাহলে এই পদগুলোকে আমরা বলছি সমসমান পদ। আচ্ছা, তাহলে ব্যাস বাক্যের মধ্যে বা সমাস বাক্যের মধ্যে আমরা যে পদগুলো পাইলাম, এই পদগুলোকে আমরা কি পদ বলছি? সমসমান পদ। সমসমান পদ। আচ্ছা, এই সমসমান পদ থেকে আমরা যদি এই পাশে আসি, তাহলে এই পাশে এসে আমরা দেখেন আরো একটা পদ পেয়েছি। এই পদটাকে আমরা অনেকেই বলে থাকি এটা হলো সমস্ত পদ। সমস্ত পদ। ঘটনা সত্যি, এটাকে সমস্ত পদ আপনি বলতে পারবেন। তবে যদি খালি সমস্ত পদই জানেন তাহলে চলবে না। চলুন আমরা এর আরো দুইটা নাম আছে, আমরা সেটাও জেনে নেই। এই পদটাকে আবার আপনি সমাস নিষ্পন্ন পদও বলতে পারেন। তাহলে আমরা এই পদটাকে কি বলবো? সমাস নিষ্পন্ন পদ। এছাড়াও আরেকটা নাম আছে এর, এটাকে আমরা অন্যভাবে এইভাবেও বলতে পারবো। একে আমরা বলতে পারবো সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। তাহলে আমরা এই পদটার নাম পাইলাম তিনটা। একটা হলো সমস্ত পদ, আর একটা হলো সমাস নিষ্পন্ন পদ, আর একটা হলো সমাসবদ্ধ পদ। আচ্ছা, তাহলে আমরা সমাসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইয়া 3 নম্বরে যেটা আমরা পাইলাম সেটা হলো সমস্ত পদ। সমস্ত পদ। আচ্ছা, এবার আসুন 4 নম্বর। এই সমস্ত পদটাকে যদি আমরা ভাঙি, সমস্ত পদটাকে যদি আমরা ভাঙতে চাই, তাহলে আমরা সব সময় দুইটা পদ পাবো। একটা হলো, দেখেন এই যে এই পদটা হলো পূর্বপদ। পূর্বপদ। আর এই পদটা হলো পরপদ। পরপদ। তাহলে এখানে সাহিত্যটা হলো পূর্বপদ আর সভাটা হলো পরপদ। সাহিত্যটা পূর্বপদ, সভাটা পরপদ। আচ্ছা, তাহলে আমরা এখানে 4 নম্বরে পাবো পূর্বপদ, আর 5 নম্বরে পাবো আমরা পরপদ। এই যে 5টা কথা আমরা পাইলাম, এই 5টা হলো একটা সমাসের বৈশিষ্ট্য বা অংশ। তাহলে যদি কোশ্চেন হয় একটা সমাসের বৈশিষ্ট্য কয়টি, আমরা উত্তর দিব 5টি। তবে যদি এরকম কোশ্চেন করে একটা সমাসের অংশ কয়টি, সেক্ষেত্রে কিন্তু উত্তর দুইটাও হতে পারে। কেন? কারণ একটা হলো ব্যাস বাক্য আর একটা হলো সমস্ত পদ, দুইটা অংশ। যে সমাসের অংশ কয়টি, উত্তর দিতে হবে 2টি। যদি বলা হয় সমাসের বৈশিষ্ট্য কয়টি, তখন আমরা উত্তর দিব 5টি। আর যদি বলা হয় সমাসের প্রতীতি কয়টি, দেখুন যেমন ডক্টর সৌমিত্র শেখর স্যার তার
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা গ্রন্থে এগুলোকে বলেছে সমাসের প্রতীতি। তাই যদি কোশ্চেনটা এমনও হয়ে যায় যে সমাসের প্রতীতি কয়টি, সেক্ষেত্রে আমরা উত্তর দিব 5টি। তাহলে একটা সমাসকে যদি আমরা ভাঙতে চাই, ভেঙে টুকরো টুকরো করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এরকম 5টা পার্ট আমরা পাবো। আচ্ছা, এখন আসুন আপনি সমাস চিনবেন কিভাবে। আপনার তো এইটুকু অংশ পরীক্ষার মধ্যে দেয়া থাকবে না, পরীক্ষার মধ্যে দেয়া থাকবে সাহিত্য সভা। সাহিত্য সভা কোন সমাস? তাহলে আপনাকে সাহিত্য সভা দেখেই সমাস চিনতে হবে। যেহেতু আমাদের সমস্ত পদটা দেখে সমাস চিনতে হবে, সেহেতু আমাদের বেশি ফোকাস করা উচিত সমস্ত পদ নিয়ে। সমস্ত পদের মধ্যে ওই যে 2টা পদ থাকবে, একটা পূর্বপদ একটা পরপদ। এখন সমস্ত পদটা ধারা কোন পদের অর্থের প্রাধান্য পাওয়া যায় বা প্রাধান্য আছে, এইটা দেখেই আপনাকে সমাস নির্ণয় করতে হবে। চলুন আমরা যদি একটু এখানে কথা বলি। সাহিত্য সভা এই শব্দটা দ্বারা আসলে কি সাহিত্যকে বোঝায় নাকি সভাকে বোঝায়? আপনারা কেউ বলবেন। সভাকে বোঝায়, হ্যাঁ, ধন্যবাদ। তার মানে সাহিত্যকে কেন্দ্র করে একটা সভা বা সেমিনার করা হয়েছে, যেই সেমিনারটার মধ্যে সাহিত্য সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তাহলে মূলত এটা হলো একটা সভা, এবং এই সভার উদ্দেশ্যটা হলো সাহিত্যের গুণকীর্তন করা। তাহলে শব্দটার অর্থ দাঁড়াইলো এটা একটা সভা। এখন সভাটা কোন পদে আছে? পরপদে আছে। তাহলে সাহিত্য সভা শব্দটা দ্বারা কোন পদের প্রাধান্য? পরপদের প্রাধান্য। এখনো আমরা জানি না যে পরপদের প্রাধান্য থাকলে কোন সমাস হয় বা কোন সমাসে পরপদের প্রাধান্য থাকে। যদি আপনি জানেন যে কোন সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে, তাহলে আপনি বলতে পারবেন সাহিত্য সভা কোন সমাস। তাহলে আমরা সমাসগুলো এখন লিখব, সমাস কত প্রকার এটা জানবো, এবং এরপরে দেখব আমরা কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে আমরা বলতে পারবো সাহিত্য সভা কোন সমাস। আপাতত সাহিত্য সভাকে আমরা এখানে রেখে দিলাম। রেখে দিয়ে আমরা যাব প্রকারভেদের কাছে। সাহিত্য সভাটা এখানে রেখে দিলাম। সাহিত্য সভা, সভা এটা আমরা এখানে রেখে দিব। এখন যাব আমরা সমাসের প্রকারভেদে। চলুন আমরা সমাসের প্রকারভেদ দেখি। সমাসের প্রকারভেদ। সমাসের প্রকারভেদ থেকে আপনার 4টা কোশ্চেন হতে পারে বা 4 ধরনের কোশ্চেন হতে পারে। এই 4 ধরনের কোশ্চেন নিয়ে আমরা আজকে কথা বলবো। 4 ধরনের কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হতে পারে সমাস প্রধানত কত প্রকার? সমাস প্রধানত কত প্রকার, একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হতে পারে সমাস মূলত কত প্রকার। আরেকটা কোশ্চেন হতে পারে সমাস নূতন ব্যাকরণ অনুযায়ী সমাস কত প্রকার। আচ্ছা, যাই হোক, এই কোশ্চেনটা একটু ফোকাস করলাম, কারণ এটা একটু ব্যাখ্যা দিতে হবে, তা না হয় আবার আপনারা উল্টাপাল্টা ভাবতে পারেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ব্যাকরণের মধ্যে কিছু পরিবর্তন এসেছে, আর যেই ব্যাকরণটার মধ্যে কিছু পরিবর্তন এসেছে আমরা সেই ব্যাকরণটাকে বলছি পরিবর্তিত ব্যাকরণ বা নতুন ব্যাকরণ। যদি কোশ্চেনটা এমন হয় যে সমাস কত প্রকার, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কষ্ট করে এই নতুন ব্যাকরণের উত্তরটা বা পরিবর্তিত ব্যাকরণের উত্তরটাই দিতে হবে। আপনি যদি আগের ব্যাকরণের উত্তরটা দেন তাহলে কিন্তু 1 নাম্বার আপনি নাও পেতে পারেন। আগের ব্যাকরণে সমাস 6 প্রকার ছিল, আর পরিবর্তিত ব্যাকরণে কিন্তু সমাস 6 প্রকার নাই, সমাস হচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। তাহলে আমরা এবার প্রকারভেদগুলো একটু দেখে নেই। প্রধানত সমাস কত প্রকার? উত্তর হবে 6 প্রকার। মূলত সমাস কত প্রকার? উত্তর হবে 4 প্রকার। নতুন ব্যাকরণ বা সমাস কত প্রকার? উত্তর হবে 4 প্রকার। এই প্রকারভেদগুলো মনে রাখার জন্য আপনি এখান থেকে একটা টেকনিকও নিতে পারেন। যেমন প্রধানত শব্দটাকে যদি আমরা বর্ণক্রমিক সাজাই, তাহলে এখানে দেখেন কয়টা বর্ণ পাই? 1 2 3 4 5 6। প, র, ধ, আ, দন্ত ন এবং ত। তাহলে প্রধানত শব্দটার মধ্যে আমরা 6টা বর্ণ পাই। সুতরাং যদি কোশ্চেন হয় সমাস প্রধানত কত প্রকার, তাহলে আমরা উত্তর দিয়ে দিব সমাস প্রধানত 6 প্রকার। আবার
সমাস মূলত কত প্রকার? মূলত বলছি 4 প্রকার। মূলত শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানেও 4টা বর্ণ পাই, 1টা 2টা 3টা 4টা। তাহলে সমাস মূলত কত প্রকার? উত্তর হবে 4 প্রকার। এইবার দেখুন মজার ঘটনা, আপনি যদি নতুন কেউ ভাঙেন তাহলেও আমরা 4টা বর্ণ পাই, 1টা 2টা 3টা 4টা। সুতরাং নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস 4 প্রকার। আচ্ছা বলেন তো, এই যে এখানে 3টা প্রকারভেদ পড়াইলাম সমাসের, এটা আপনারা বুঝলেন কিনা? আচ্ছা, প্রধানত তাহলে 6 প্রকার, মূলত 4 প্রকার, নতুন ব্যাকরণে সমাস 4 প্রকার। আরেকটা কোশ্চেন আপনার হতে পারে, সেটা হলো অর্থ অনুসারে সমাস কত প্রকার? অর্থ অনুসারে সমাস কত প্রকার? তার মানে কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে এই অনুসারে সমাস কত প্রকার? এই কোশ্চেনের উত্তরটা আমরা পরে দিব, আগে প্রকারভেদগুলো লিখে নেই। এখন আপনারা বলেন আমরা কোন প্রকারটা পড়বো, 4 প্রকার পড়বো না 6 প্রকার পড়বো? আমরা 6 প্রকারই পড়ব। এই 6 প্রকারের মধ্যেই মূলত 4 প্রকার আছে, নতুন ব্যাকরণের 4 প্রকার আছে। তবে 6 প্রকার পড়াইতে যায় আমরা দেখাবো মূলত 4 প্রকার কি কি, নতুন ব্যাকরণের 4 প্রকার কি কি। একটু সাথেই থাকুন। 6 প্রকার সমাসের মধ্যে আপনারা প্রথমে পাবেন দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। 2 নম্বরে পাবেন আপনারা বহু ব্রীহি সমাস। আচ্ছা এখানে একটু কথা বলে রাখি, আপনারা যার কাছে যে বই আছে খুলে যদি বসে থাকেন বা পড়তে যায়, কিন্তু আপনি দ্বন্দ্ব সমাসের পরেই বহুব্রীহি সমাসটা পাবেন না। দ্বন্দ্ব সমাসের পরেই তারা বহুব্রীহি সমাস রাখেনি। তবে আমি দ্বন্দ্ব সমাসের পরে বহুব্রীহি সমাস পড়াই, এবং আমার বই বা আমাদের বইটাতেও দ্বন্দ্ব সমাসের পরে বহুব্রীহি সমাস আছে। কেন আছে এর ব্যাখ্যা আমি দিব, কেন রেখেছি ব্যাখ্যা দিব, অপেক্ষা করেন। 3 নাম্বার, দ্বিগু সমাস। তৎপুরুষ সমাস। কর্মধারয় সমাস। অব্যয়ীভাব সমাস। এই হলো সমাস প্রধানত 6 প্রকার। এই যে আমরা প্রধানত 6 প্রকার সমাস দেখলাম, এই প্রধানত 6 প্রকার সমাস থেকে আমরা এখন দেখব, আমরা যে বলছিলাম মূলত সমাস 4 প্রকার, এই মূলত 4 প্রকার কি কি। মূলত 4 প্রকারের মধ্যে একটা হলো দ্বন্দ্ব, একটা হলো বহুব্রীহি, একটা হলো তৎপুরুষ, আরেকটা হলো অব্যয়ীভাব। এই 4টা সমাসকে বলা হয় মূলত 4 প্রকার। আচ্ছা তাহলে প্রধানত 6 প্রকার থেকে বাদ গেল কোন 2টা? বাদ গেল দ্বিগু সমাস, বাদ গেল দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস। এই 2টা সমাস বাদ গেল। এখন এই 2টা সমাস যে বাদ গেল স্যার, এই 2টা সমাস আছে কোথায়? দেখুন এই দ্বিগু এবং কর্মধারয়, এই 2টা সমাস আছে তৎপুরুষ সমাসের মধ্যে। যারা বলেছে সমাস মূলত 4 প্রকার, তারা বলছে দ্বিগু এবং কর্মধারয় তৎপুরুষের মধ্যেই আছে। তাহলে আমরা একটা পাইলাম তৎপুরুষ, একটা পাইছি বহুব্রীহি, একটা পাইছি দ্বিগু, আর একটা পাইছি হচ্ছে অব্যয়ীভাব। এই 4টা হলো মূলত সমাস। আর প্রধানত 6টা তো আমরা লিখিয়ে দিছি। এবার আরেকটা পড়া বাকি রয়েছে, সেটা হলো পরিবর্তিত ব্যাকরণে যে 4 প্রকার আসলো, এই 4 প্রকার কি, অথবা নতুন ব্যাকরণে যে 4 প্রকার আসলো, এই 4 প্রকার কি। চলুন এই 4 প্রকার দেখি। এই 4 প্রকারের মধ্যে যেগুলো আমি গোল মার্ক করে দিব, একটু ভালো করে দেখার চেষ্টা করুন। একটা হলো দ্বন্দ্ব সমাস, একটা হলো বহুব্রীহি সমাস, আরেকটা হলো তৎপুরুষ সমাস, আরেকটা হলো কর্মধারয় সমাস। অব্যয়ীভাব সমাসকে নতুন ব্যাকরণে বাদ দেওয়া হয়েছে।
নতুন ব্যাকরণে অব্যয়ীভাব সমাস নামের কোনো সমাস নাই। তাহলে অব্যয়ীভাব বাদ, বাকি রইল দ্বন্দ্ব দ্বিগু সমাস। এই দ্বিগু সমাসটা কোথায় আছে? দেখুন, এই দ্বিগু সমাসটাকে এনে কর্মদ্বারয় সমাসের অন্তর্ভুক্ত করে এই সমাসটার নাম দিয়েছে দ্বিগু কর্মদ্বারয়। তাহলে কর্মদ্বারয় সমাসটা ঠিকই আছে। দ্বিগু সমাস হচ্ছে কর্মদ্বারয় সমাসের একটা প্রকার, আর যেই প্রকারটার নাম হলো দ্বিগু কর্মদ্বারয়। আগে কর্মদ্বারয় সমাসের প্রকারভেদ ছিল উপমান, উপমিত, রূপক এবং হলো মধ্যপদলোপী। আরেকটা কোনো কোনো পণ্ডিতরা বলেছে সাধারণ কর্মদ্বারয়। এগুলো ছিল আগে কর্মদ্বারয় সমাসের প্রকার, আর এখন এদের সাথে একটা নতুন প্রকার যুক্ত হয়েছে, সেটা হলো দ্বিগু কর্মদ্বারয়। তাহলে দ্বিগু সমাস নামের আর কোনো সমাস নতুন ব্যাকরণ বইয়ে বা পরিবর্তিত ব্যাকরণ বইয়ে নাই। এই ব্যাকরণ বইটাতে এই দ্বিগু সমাসকে কর্মদ্বারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে নতুন ব্যাকরণের 4 প্রকার সমাস কি কি স্যার? একটা হলো দ্বন্দ্ব সমাস, একটা হলো বহুব্রীহি সমাস, একটা হলো তৎপুরুষ সমাস, একটা হলো কর্মদ্বারয় সমাস। দ্বিগু সমাস কর্মদ্বারয়ের মধ্যেই আছে, আর অব্যয়ীভাব সমাস বাদ। যে 3 প্রকার সমাস নিয়ে আমি আলোচনা করেছিলাম, প্রধান, মূলত এবং নতুন, বলেন এই 3 প্রকার সমাস আপনারা বুঝে পেয়েছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা দেখব কোন সমাসে কোন পদের প্রাধান্য থাকে, এটা একটু দেখার চেষ্টা করছি। দেখুন, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। উভয় পদ বলতে আমরা কি বুঝবো? এই যে প্রত্যেকটা সমস্ত পদকে ভাঙলে আপনারা 2টা পদ পাবেন। প্রথম পদটাকে বলছিলাম আমরা পূর্বপদ, পরের পদটাকে বলছি আমরা পরপদ। এই 2টা পদেরই অর্থের প্রাধান্য যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো দ্বন্দ্ব সমাস। আমরা সাহিত্য সভার অর্থ করতে যাইয়া কিন্তু এর আগে বলছিলাম যে সাহিত্য সভা দ্বারা আসলে শুধু সভাকে বোঝায়, সাহিত্যকে বোঝায় না। তাহলে এই শব্দটার মধ্যে প্রাধান্য আছে পরপদের। আর দ্বন্দ্ব সমাস হওয়ার জন্য কন্ডিশন 2টা পদেরই প্রাধান্য থাকতে হবে। যেহেতু 2টা পদের অর্থের প্রাধান্য নাই, সুতরাং এটা দ্বন্দ্ব সমাস না। তাহলে সাহিত্য সভা এটা দ্বন্দ্ব সমাস না। পরে দেখুন বহুব্রীহি। বহুব্রীহি সমাসের কোন পদের প্রাধান্য থাকে? বহুব্রীহি সমাসে কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না। কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না মানেটা কি? পূর্বপদ এবং পরপদ এই 2টা পদের একটা পদেরও অর্থের প্রাধান্য থাকে না। না থেকে তৃতীয় কোনো একটা পদের অর্থের প্রাধান্য থাকে, তৃতীয় কোনো পদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে আমরা বলতে পারি বহুব্রীহি সমাসে কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না, অথবা তৃতীয় পদের অর্থের প্রাধান্য থাকে। আচ্ছা, তাহলে এখানে তো তৃতীয় পদ নাই, এখানে আছে পূর্বপদ আর পরপদ। এখন এই শব্দটার মধ্যে আমরা দেখতেছি যে এখানে পরপদের অর্থের প্রাধান্য আছে। যেহেতু এটার মধ্যে পরপদের অর্থের প্রাধান্য আছে, সেহেতু এটা বহুব্রীহি সমাসও না। তাহলে আমরা কিন্তু এখনো বহুব্রীহি সমাস পড়িনি, অথচ আমরা জেনে ফেললাম যে এটা বহুব্রীহি সমাস না। কেন? কারণ বহুব্রীহি সমাস হওয়ার জন্য তৃতীয় কোনো অর্থের প্রাধান্য থাকতে হবে, বাট এটাতে তো আমরা দেখছি পরপদেরই অর্থের প্রাধান্য আছে, সেহেতু এটা বহুব্রীহি সমাস না। পারবেন যে কিভাবে দ্বন্দ্ব সমাসের পরে কেন আমরা বহুব্রীহি সমাস আনলাম। এই যে এটা যদি একটু লক্ষ্য করেন তাহলে পাবেন। আমরা দ্বন্দ্ব সমাসে দেখছি উভয় পদের প্রাধান্য থাকে, আর বহুব্রীহি সমাসে দেখছি আমরা কোনো পদেরই প্রাধান্য থাকে না। এসএসসি পরীক্ষার মধ্যে কোশ্চেন এসেছিল দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক সমাসের নাম কি? উত্তর ছিল বহুব্রীহি সমাস। কেন? কারণ দ্বন্দ্বতে উভয় পদের প্রাধান্য, বহুব্রীহিতে 2টার একটাও প্রাধান্য না পায়, তৃতীয় পদের প্রাধান্য পায়। এই জন্য আমরা দ্বন্দ্বর পরে বহুব্রীহিকে রেখেছি, যেন মানুষ বিপরীত কথাটাও বুঝতে পারে। ধন্যবাদ। মাসে কোন পদের প্রাধান্য থাকে সেটা জানলাম। এইবার আসছেন আমরা একেবারে লাস্টেরটাতে চলে যাব, সেটা হলো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে?
অব্যয়ভাব সমাসে পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে, পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে। আচ্ছা, পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে। যেহেতু অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে, আর আমরা সাহিত্য সভার মধ্যে দেখলাম যে এখানে পরপদের অর্থের প্রাধান্য আছে, তাহলে এটা অব্যয়ভাব সমাসও না। দেখুন, আমরা এখনো অব্যয়ভাব সমাস জানি না, আমরা এখনো দ্বন্দ্ব সমাস জানি না, আমরা এখনো বহুব্রীহি সমাস জানি না। তারপরেও আমরা অন্ততপক্ষে বলে ফেলতে পারলাম যে সাহিত্য সভা দ্বন্দ্ব, বহুব্রীহি এবং অব্যয়ভাব এই তিনটা সমাস হচ্ছে না। বাকি রইল আমাদের তিনটা সমাস, একটা দ্বিগু, তৎপুরুষ আর একটা কর্মধারয়। এই তিনটা সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়। আর আমরা এই তিনটাকে একত্রে বলবো এই যেভাবে, দ্বি ত কে পরপদের অর্থের প্রাধান্য থাকে। তাহলে দ্বিতকে পরপদের অর্থের প্রাধান্য থাকে। দ্বিতক কি স্যার? দ্বিতে দ্বিগু, ততে তৎপুরুষ, আর কতে হলো কর্মধারয়। এই তিনটা সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। এখন যেহেতু তিনটা সমাসে পরপদের প্রাধান্য থাকে, তাহলে সাহিত্য সভা তো এই তিনটা সমাস না, একটা সমাস। এখন সমাসের জটিলতাটা তাহলে এই জায়গাতেই, যে যে তিনটা সমাসের তফাৎ বের করে পরে আমাকে বের করতে হবে সাহিত্য সভা কোন সমাস। তাহলে সমাস যে জটিল বা কঠিন, অনেকে মনে করে যে সমাস পড়াইতে 6 মাস লাগে, এই সেই ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় যে সমাসের জটিলতাটা আসলে এই যে এই তিনটার মধ্যেই, কারণ এই বাকি তিনটা তো আলাদা বৈশিষ্ট্যের সমাস, আমরা দেখেই বের করতে পারি। এখন সাহিত্য সভা কোন সমাস, এই সমাসটা বের করার জন্য আপনাকে এই তিনটা সমাসের তফাৎ জানতে হবে। আর এই জন্যই আমরা এই তিনটা সমাসকে দেখুন একসাথে রেখেছি, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় একসাথে রেখেছি। আমরা একসাথে এর তফাৎটা জেনে আমরা এরপরে আনসার করে ফেলবো কোনটা কোন সমাস। যে পরপদের অর্থের প্রাধান্য থাকলেই দ্বিগু হবে না, পরপদের অর্থের প্রাধান্য থাকলেই তৎপুরুষ হবে না, পরপদের অর্থের প্রাধান্য থাকলেই কর্মধারয় হবে না। কারণ এই তিনটার আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো আমরা এই একসাথে জানার চেষ্টা করব। আচ্ছা, এই ছিল সমাসের প্রকারভেদ এবং কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে তার একটা নমুনা। এরপরে আমি আপনাদেরকে বলছিলাম যে 4 নম্বরে একটা কোশ্চেন হতে পারে যে সমাস অর্থের প্রাধান্যের ভিত্তিতে কত প্রকার, অথবা অর্থের দিক থেকে সমাস কত প্রকার। সেক্ষেত্রে আমরা উত্তর দিব 4 প্রকার। 4 প্রকার। এই 4 প্রকার কি কি দেখুন। অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস 4 প্রকার কি কি দেখুন। একটা সমাস উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, এটা একটা। আরেকটা সমাস তৃতীয় পদের অর্থের প্রাধান্য থাকে, এটা আরেকটা সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে, এটা আরেকটা সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে, এটা আরেকটা। তাহলে পদের প্রাধান্য বা অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার কি কি? একটাতে উভয় পদের প্রাধান্য, একটাতে কোনো পদেরই প্রাধান্য না, একটাতে পূর্বপদের প্রাধান্য, আরেকটা হলো পরপদের প্রাধান্য। এই হলো পদের প্রাধান্যের ভিত্তিতে সমাস 4 প্রকার, বা অর্থগত দিক থেকে সমাস 4 প্রকার, বা অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস 4 প্রকার। ধন্যবাদ। বলুন, প্রকারভেদ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যতগুলো প্রকার আমি পড়াইছি সব কয়টা প্রকার আপনারা বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। এখন এই একটা একটা প্রকার আমরা পড়াইতে শুরু করব। তাহলে প্রথমে আমাদের আছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস যখন আমরা পড়াইতে শুরু করব, তখন আপনারা এই 6টা প্রকারভেদের মধ্যে আরো কিছু সমাস পাবেন যেগুলো মোটামুটি একই রকম। এই একই রকম সমাসগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। যদি কোশ্চেন হয় অলুক সমাস কয়টি, অলুক সমাস কয়টি, এমন কোশ্চেনের উত্তর দিব আমরা। অলুক সমাস হলো 3টি। এই 3টা কি কি? একটা হলো অলুক দ্বন্দ্ব, একটা অলুক তৎপুরুষ, আর একটা অলুক বহুব্রীহি। অলুক সমাস 3টা: অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। এটা আমাদের বইয়ে সমাস বিষয়ক জিজ্ঞাসার মধ্যে দেয়া আছে, আপনারা পড়ে নিতে পারবেন। এরপরে দেখুন, যদি কোশ্চেনটা এরকম হয়, নয়
নয় সমাস কয়টি? সেক্ষেত্রে আমরা উত্তর দিব নয় সমাস দুইটি। এই দুইটা কি কি? একটা হলো নয় বহুব্রীহি আর একটা হলো নয় তৎপুরুষ। তাহলে নয় সমাস দুইটা, একটা নয় বহুব্রীহি আর একটা নয় তৎপুরুষ। এবার যদি কোশ্চেন হয় মধ্যপদলোপী, মধ্যপদলোপী সমাস কয়টি? সেক্ষেত্রে উত্তর হবে দুইটি। মধ্যপদলোপী সমাস দুইটি। সেটা কি কি? একটা হলো মধ্যপদলোপী কর্মধারয় আর একটা হলো মধ্যপদলোপী বহুব্রীহি। একটা মধ্যপদলোপী কর্মধারয় আর একটা মধ্যপদলোপী বহুব্রীহি। আচ্ছা, এরপরে আপনারা পড়তে পড়তে পেয়ে যাবেন সংখ্যাবাচক সমাস কয়টি। সংখ্যাবাচক সমাসও আছে অনেকগুলো, যেমন সংখ্যাবাচক দ্বন্দ্ব আছে, সংখ্যাবাচক বহুব্রীহি আছে, দ্বিগু সমাসের পূর্বপদে সংখ্যা আছে, নিত্য সমাসেও সংখ্যা আছে পূর্বপদ এবং পরপদে। তাহলে সংখ্যা দিয়ে সমাস আছে 4টা। এগুলো আপনাদেরকে জানতে হবে, তা না হলে কিন্তু পেছ লেগে যাবে সমাস নির্ণয় করতে যায়। আচ্ছা, এখন চলুন তাহলে আমরা পড়লাম অলোক সমাস কয়টি? 3টি। নয় সমাস কয়টি? 2টি। মধ্যপদলোপী সমাস কয়টি? 2টি। অলোক সমাস 3টা কি কি? অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ, অলোক বহুব্রীহি। নয় সমাস 2টা কি কি? নয় বহুব্রীহি, নয় তৎপুরুষ। মধ্যপদলোপী সমাস 2টা কি কি? মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী বহুব্রীহি। এই যে আমরা মধ্যপদলোপী নয় এবং অলোক বললাম, এগুলা কিন্তু আমাদের সমাস আলোচনার শেষ অংশে যায় দেখবেন নয় তৎপুরুষ, নয় বহুব্রীহি দুইটার পার্থক্য দেয়া আছে একসাথে। এরপরে অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ, অলোক বহুব্রীহি 3টা সমাসের পার্থক্য দেয়া আছে একসাথে, পার্থক্য পড়তে পারবেন। এরপরে মধ্যপদলোপী বহুব্রীহি, মধ্যপদলোপী কর্মধারয়, এইগুলার পার্থক্য দেয়া আছে একসাথে। এরকম পার্থক্য দেয়া আছে সমাসগুলোর একসাথে, সমাস আলোচনার শেষ অংশে যায় পাবেন। আচ্ছা, এখন আমরা দেখব দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের সংজ্ঞায় আমরা আগেই বলছিলাম, দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব সমাস প্রকারভেদ পড়াইতে যায় আমরা বলছিলাম দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, অর্থাৎ সমস্ত পদের পূর্বপদ এবং পরপদ এই দুইটা পদেরই অর্থের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাটা এইরকম ভাবে পড়তে পারি, যেই সমাসে উভয় পদের প্রাধান্য থাকে সেটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। অথবা আমরা এরকমও বলতে পারি, যে সমাসে পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। অথবা কোনো কোনো বইয়ে আপনি এরকমও পাবেন, যে সমাসে সমস্যমান পদগুলোর প্রত্যেকটার অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তাহলে ঘুরায় গাড়ায় কথা ওই একই, যে সমাসে উভয় পদের প্রাধান্য থাকে সেটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হওয়ার জন্য আপনারা শর্ত পাবেন 6টা। তাহলে দ্বন্দ্ব সমাস বিষয়ক জিজ্ঞাসা, এই শিরোনামে আপনারা 6টা পড়া পাবেন। নাম্বার 1, দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া। 2 নাম্বার, দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে ও এবং আর এই 3টা অব্যয় পদের একটা থাকে। 3 নাম্বার, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। 4 নাম্বার, দ্বন্দ্ব সমাসে কখনো কখনো সম্মানিত বা স্ত্রীবাচক শব্দটা পূর্বে বসে। 5 নাম্বার, দ্বন্দ্ব সমাসের পূর্বপদে এবং পরপদে একই রকম বিভক্তি যুক্ত থাকে। 6 নাম্বার, দ্বন্দ্ব সমাসের পূর্বপদে স্বল্পস্বর বিশিষ্ট শব্দটা, দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে স্বল্পস্বর বিশিষ্ট শব্দটা আগে বসে, দীর্ঘস্বর বিশিষ্ট শব্দটা পরে বসে। তাহলে এইগুলো হলো 6টা জ্ঞানমূলক কোশ্চেন দ্বন্দ্ব সমাসের উপরে। দ্বন্দ্ব সমাস বিষয়ক জিজ্ঞাসা বা দ্বন্দ্ব সমাসের জ্ঞানমূলক কোশ্চেন আপনারা 6টা পাইলেন, আমি আপনাকে 6টা পড়াইলাম। এই 6টা এখন আমি একটা এক্সাম্পল দেয়া আপনাকে বোঝায় দেওয়ার চেষ্টা করছি, একটু দেখুন। মা বাবা, আমরা প্রথমে বলছিলাম দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া। এই যে দেখুন, মা ও বাবা এরা বৈবাহিক সূত্রে জোড়া লেগেছে। তাহলে প্রথম কন্ডিশন ফিল আপ। 2 নম্বর কন্ডিশনটা হলো দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে।
এই যে মা ও বাবা দ্বারা শুধু মাকে বোঝায় নাকি শুধু বাবাকে বোঝায় নাকি দুইজনকেই বোঝায়? দুইজনকেই বোঝায়। তাহলে দুইটা পদেরই অর্থের প্রাধান্য আছে। এরপরে আমরা বলছিলাম দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে ও এবং আর এই তিনটি অব্যয় পদের একটা বসে। দেখুন এই যে এখানে ও বসেছে, ও না বসায় আপনি এবংও বসাতে পারবেন, এবং না বসায় আপনি আরও বসাতে পারবেন, ঘটনা একই, অর্থ একই দাঁড়াবে। তাহলে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে ও এবং আর এই তিনটা অব্যয় পদের একটা বসবে, একটা বসেছে। এরপরে আমরা বলছিলাম দ্বন্দ্ব সমাসে কখনো কখনো, সব সময় না, কখনো কখনো সম্মানিত বা স্ত্রীবাচক শব্দটা আগে বসে। এই যে দেখুন মা সম্মানিত বা স্ত্রীবাচক শব্দ আগে বসেছে। 5 নম্বরে আমরা বলছিলাম দ্বন্দ্ব সমাসের পূর্বপদে এবং পরপদে একই রকম বিভক্তিযুক্ত থাকে। এই যে দেখুন পূর্বপদের শেষেও আছে আ, পরপদের শেষেও আছে আ, একই রকম বিভক্তিযুক্ত থাকে। 6 নম্বরে আমরা বলছিলাম দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে স্বল্পস্বর বিশিষ্ট শব্দটা আগে বসে, দীর্ঘস্বর বিশিষ্ট শব্দটা পরে বসে। যেমন আপনি যদি বলেন মা বাবা, তাহলে এই কথাটা বলতে গেলে আপনি মাকে একটু কম সময়ে উচ্চারণ করে থাকেন আর বাবাকে একটু বেশি সময় উচ্চারণ করে থাকেন। যেমন আমরা বলি মা বাবা, নাকি আমরা এরকম বলি মা বাবা, এরকম বলি না। আমরা মাকে কম সময়ে উচ্চারণ করি, বাবাকে একটু বেশি সময়ে উচ্চারণ করে থাকি। এই ছিল দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব সমাস বিষয়ক জিজ্ঞাসা থেকে যে আমরা 6টা কোশ্চেন পাইলাম, ওই 6টা কোশ্চেনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। বলেন এই 6টা ব্যাখ্যা আপনারা বুঝেছেন? আচ্ছা, এখন আমরা পড়াবো দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ পড়াইতে যায়া আমরা প্রথমে পড়াবো মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব, এই মিলনার্থক দ্বন্দ্বের এক্সাম্পল আমরা দেই এলাইছি। এই যে আমরা বলছিলাম মা ও বাবা, তার মানে পূর্বপদ এবং পরপদ কোনো কারণে মিলে গেলে সেটাকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। তাহলে মা এবং বাবা এরা দুইজনের বৈবাহিক সূত্রে মিলে গেছে, সুতরাং এটা মিলনার্থক দ্বন্দ্ব। এখানে আমরা আরো এক্সাম্পল দিতে পারি, যেমন চা ও বিস্কুট মিলনার্থক দ্বন্দ্ব। কেন স্যার? কারণ ওই যে আমরা চায়ের সাথে বিস্কুট মিলায় মিলায় খাই, এজন্য মিলনার্থক দ্বন্দ্ব। আবার ছেলে ও মেয়ে, ভাই ও বোন, কেন মিলনার্থক দ্বন্দ্ব? কারণ ভাইয়ের সাথে বোনের, বোনের সাথে ভাইয়ের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, একটা মেল বন্ধন থাকে, তারা একই ওরসজাত সন্তান, এজন্য এগুলাকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। তাহলে আমরা মিলনার্থক দ্বন্দ্ব দেখলাম। এরপরে হলো বিরোধার্থক দ্বন্দ্ব। একটা আরেকজনকে দেখলে মাইরের বার্সায়, কাইটার বার্সায়, গিলের বার্সায় এরকম সম্পর্ক থাকলে সেটা হলো বিরোধার্থক দ্বন্দ্ব। তাহলে আমরা এখানে বলতে পারি দা কুমড়া, কুমড়া, এটা হলো বিরোধার্থক দ্বন্দ্ব। কারো সাথে খারাপ সম্পর্ক থাকলে আমরা এটাকে দা কুমড়া দিয়ে প্রকাশ করে থাকি, সুতরাং এটা বিরোধার্থক দ্বন্দ্ব। আচ্ছা, এরপরে পাবেন আপনারা বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব, তাহলে আপনারা বলতে পারেন এরকম ভালো মন্দ, ভালো মন্দ। দেখুন যে ভালোর মন্দ বিপরীত, এটা বিপরীতার্থক দ্বন্দ্ব, এটা বিপরীতার্থক দ্বন্দ্ব। এরপরে পাবেন আপনারা সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব মানে একটার সমার্থক হিসেবে আরেকটাকে ধরা হয়। যেমন আমরা বললাম হাট বাজার, হাট বাজার, এটা সমার্থক দ্বন্দ্ব। এটার ব্যাস বাক্যটা কেমন? মাঝখানে খালি ও লাগাই দিবেন, হাট ও বাজার, ভালো ও মন্দ, দা ও কুমড়া, মা ও বাবা, তাহলে হাট বাজার, এটা হলো সমার্থক দ্বন্দ্ব। আবার আরেকটা দ্বন্দ্ব আপনারা পাবেন, সেটা হলো প্রায় সমার্থক, সমার্থক না কিন্তু সমার্থকের মতো। যেমন আমরা বললাম চা টা, তাহলে চায়ের, চাটা তো আমরা বুঝলাম, টাটা কি? টাটা কি চায়ের সমার্থক? না, এটা আমরা বলতে যাই বলে ফেলি, আর এজন্য এটাকে বলা হয় প্রায় সমার্থক, সমার্থক না, সমার্থকের মতো। তাহলে এরকম অনেক শব্দ আছে, চাটা, নেতা টেতা, মাতবর টাতবর, বিড়ি টিড়ি, পান টান, কাপড় চুপড়, চেয়ার টেয়ার, বই টই, খাতা টাতা, কলম টলম, এরকম অনেক আছে। এগুলো হলো প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস। এরপরে আপনারা পাবেন সংখ্যাবাচক দ্বন্দ্ব, মানে পূর্বপদেও সংখ্যা থাকবে, পরপদেও সংখ্যা থাকবে এবং দুইটা সংখ্যারই প্রাধান্য থাকবে, সেটাকে বলা হয় সংখ্যাবাচক দ্বন্দ্ব। যেমন আমরা বললাম 9 6, 9 6, তাহলে মাঝখানে খালি ও লাগাই দেন, 9 ও 6, 9 6, এই 9 কেও বোঝাচ্ছে, 6 কেও বোঝাচ্ছে, এটা হলো সংখ্যাবাচক দ্বন্দ্ব। 9 6, 7 17, 19 20, একাদশ দ্বাদশ, নবম দশম, এগুলো হলো
সংখ্যাবাচক দ্বন্দ্ব, 7, 5 এগুলো সংখ্যাবাচক দ্বন্দ্ব। তাহলে সংখ্যাবাচক দ্বন্দ্ব গেল। এরপরে আপনারা পাবেন দুইটা ক্রিয়া যুগে দ্বন্দ্ব সমাস, দুইটা ক্রিয়া যুগে দ্বন্দ্ব সমাস, অর্থাৎ আগের পদটাও ক্রিয়াপদ, পরের পদটাও ক্রিয়াপদ, এরকম দুইটা ক্রিয়াপদ যুগে দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন আমরা বললাম যাওয়া ও আসা, তাহলে শব্দটা হবে কি যাওয়া আসা। তাহলে যাওয়াও কাজ করা, আসাও কাজ করা, দুইটা ক্রিয়া যুগে দ্বন্দ্ব সমাস, যাওয়া আসা। দেওয়া থওয়া, নেওয়া খাওয়া দাওয়া, এগুলো হলো দুইটা ক্রিয়া যুগে দ্বন্দ্ব সমাস। এরপরে পাবেন আপনারা বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে দুইয়ের বেশি পদ হবে। মনে রাখবেন, দুইয়ের বেশি পদ যদি সমস্ত পদে থেকে যায় তাহলে সেটাকে বলা হয় বহুপদী সমাস, আর বহুপদে একটা সমাসই হয়, সেটার নাম দ্বন্দ্ব সমাস। যেমন আমরা বললাম তেল, নুন ও লাকড়ি, তেল নুন ও লাকড়ি, তাহলে শব্দটা হবে কি তেল নুন লাকড়ি। এই যে দুইটার বেশি পদ হয়ে গেল, তিনটা পদ হয়ে যাওয়ার কারণে একে আমরা বললাম বহুপদী দ্বন্দ্ব। এটা হলো বহুপদী দ্বন্দ্ব। আবার আছে একটা অঙ্গবাচক দ্বন্দ্ব, সেটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি বোঝায়। যেমন আমরা বললাম হাত ও পা, তাহলে শব্দটা হবে হাত পা, হাত পা, তাহলে দুইটাই অঙ্গ বোঝাচ্ছে, সুতরাং এটা হলো অঙ্গবাচক দ্বন্দ্ব। আবার এখানে যদি দুইটা অঙ্গ না বুঝে অনেকগুলো অঙ্গ বোঝায়, তখন কিন্তু সেটা আর অঙ্গবাচক দ্বন্দ্ব হবে না, সেটা কিন্তু হয়ে যাবে বহুপদী দ্বন্দ্ব। যেমন আমরা বললাম হাত পা নাক কান ও গলা, তাহলে শব্দটা হবে হাত পা নাক কান গলা, সুতরাং এইটা হয়ে যাবে বহুপদী দ্বন্দ্ব, কেননা দুইটার বেশি পদ হয়ে গেলেই সেটা হয়ে যাবে বহুপদী দ্বন্দ্ব। আচ্ছা, আরেকটা দ্বন্দ্ব আছে, সেটা হলো অলোক দ্বন্দ্ব। এই অলোক দ্বন্দ্ব আপনাদেরকে আমি পরে পড়াবো। অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ, অলোক বহুব্রীহি একসাথে পড়াবো। আর তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের আলোচনায় অলোক দ্বন্দ্বটা রেখে দিলাম। এখনো পর্যন্ত সমাসের বেসিক থেকে শুরু করে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ পর্যন্ত যা পড়াইলাম, এগুলো নিয়ে আপনারা একটু থিসিস করেন, গবেষণা করেন। এরপরে আগামী ক্লাসে আমরা পড়াবো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের পর থেকে বাকিগুলো পড়ানোর চেষ্টা করবো।